নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। এখনো সংস্কার আলোচনার বাইরে অনেক বিষয় দাবি বিএনপির। যেন তেন নির্বাচন হতে দেবে না জামায়াত। আগস্টের প্রথম দিকেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, জানালো প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানালেন প্রেস সচিব। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এবং ঢাকঢোল পিটিয়ে এডিস নিধনে ঢাকা দক্ষিণ সিটির অভিযান। কর্মকর্তারা চলে যেতেই মশক নিধন কার্যক্রমে ঢিলেভাব, লোভ দেখানো তৎপরতার অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিচার ও সংস্কারের পরই এনসিপি নির্বাচন চায় উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নতুন আইনে চলবে, কোনো পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী ও চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না। বগুড়ায় পথসভায় তারা এসব কথা বলেন। আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির প্রতিবেদন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছেন দলটির শীর্ষ নেতারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। একই স্থানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ নতুন সিস্টেম নতুন আইনে চলবে, পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। তিনি আরো বলেন, চাঁদাবাজ সন্ত্রাসের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি যাবে না। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। পদযাত্রা শুরুর আগে সকালে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, তার দল বিচার ও সংস্কারের পর নির্বাচন চায়। যারা গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে উল্লেখ করেন নাহিদ। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার সংস্কার, তারপরেই নির্বাচন। বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এ সময় জুলাই সনদে দেশের সংস্কার ও ঘোষণাপত্রে শহীদ ও আহতদের পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দাবিও জানান নাহিদ ইসলাম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বগুড়া। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাটে পথসভা করছে এনসিপি। এই মুহূর্তে জয়পুরহাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই পদযাত্রা এখন বগুড়া থেকে জয়পুরহাটে এসে উপস্থিত হয়েছে এবং এখানে জয়পুরহাটের একেবারে শেষ প্রাঙ্গণে এসে কিন্তু এখানে পদযাত্রা শেষে এখানে একটি পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একে একে যে শীর্ষ নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন এবং তাদের এই বক্তব্য কিন্তু বারবারই একটি কথা উঠে আসছে যে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেসব যাদেরকে হারিয়েছে তাদের পরিবারের সদস্যদের যেমন তারা সান্ত্বনা দিচ্ছেন, পাশাপাশি এটাও তারা বলছেন যে তাদের হত্যাকাণ্ডের যে বিচার সেটি কিন্তু নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতেই। নতুন করে আর কাউকে ফ্যাসিবাদ হতে দেওয়া হবে না বাংলার মাটিতে।
নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করে আবারও, তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মতো তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, এমনটা আসলে তারা বলছেন। পাশাপাশি সংগঠনের একেবারে শীর্ষ নেতা, এই সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম যেটি বলছেন যে এখানে আসলে নতুন আইন করতে হবে, নতুন আইন ছাড়া তাদের পুরাতন আইনে তারা নতুন করে কোনো খেলায় অংশ নিতে চান না। তারা চান এই আইনের সংস্কার, তারা চান এই সব কিছুর সংস্কার, এরপরে তারা নির্বাচন হোক, এমনটাই আসলে তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি এখানে এসেও তারা, আমরা যেমনটি দেখেছিলাম বগুড়ায় যেহেতু আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, এখানেও তারা আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন আগামীতে সংস্কার করা হবে এবং নতুন সংবিধানের দাবিতে তারা আসলে মাঠে নেমেছেন এবং প্রতিটি জেলায় তারা তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি জেলায় যাবেন এবং প্রতিটি শহীদের যে মনের কথা সেগুলো আসলে তাদের পরিবারের কথা সেগুলো জনগণের সামনে তারা তুলে ধরবেন, এমনটাই আসলে এই পথসভা থেকে আসলে বলা হচ্ছে। এরপর এই জয়পুরহাটের পরে কিন্তু আরেকটি পথসভা রয়েছে, সেটি কিন্তু নওগাঁয় যে আজকের যে পথসভা সেটি সমাপ্ত করবে এনসিপি। আপনারা শুনছিলেন একে একে বিভিন্ন নেতা তারা বক্তব্য দিচ্ছিলেন। আমরা সরাসরি এখন হাসনাতের বক্তব্য একটু শুনে আসবো। আপনারা ভুলে যাবেন না, এই দিন না, আরো দিন আছে। যারা ইলেকশন করেছে, যারা মেট্রোতে ইলেকশন করেছে, তাদের কাজকে জুতার মালা বলাই দিয়ে রাস্তায় আসতে তাদের পরিণত হচ্ছে। সুতরাং আপনারা ছাত্র জনতার আপেক্ষে আপনারা মূল্যায়ন করুন। আমরা দেখতে পাচ্ছি অনেক দল ৭২-এর মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে। প্রিয় জয়পুরহাটবাসী, আগামী ৩ তারিখ আমরা শহীদ মিনারে ৩ আগস্ট শহীদ মিনারে আমরা গত বছর ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। এই বছর ৩ আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের ইস্তিহার শহীদ মিনার থেকে পাঠ করব। আপনারা আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি আছে জয়পুরহাটে, আমি জানি বাবা মাকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রীকে গুম করে ফেলা হয়েছে, স্বামীকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী জানে না। জয়পুরহাটে এনসিপির পথসভায় কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, সরকার এখনো কোনো সংস্কারই করতে পারেনি দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারাই বড় সংস্কার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। অধ্যাদেশের নানা দিক তুলে ধরে সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশেষজ্ঞরা। কৌশলগত অবকাঠামোয় আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। মব ভায়োলেন্সের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব তা ভাবনার বিষয়। সংস্কার এত কথা হয় না। ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে,
এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন। সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে ১ বছর আগে ৫ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বক্তারা। সেটির একটি সমাধান খুঁজে বের করে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে সমাবেশ করছে বিএনপি। দুপুরে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 3:30টার দিকে মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যোগ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদও। সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করবে বলেও দাবি করেন বিএনপি নেতারা। বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন নির্বাচিত সরকার, যারা ক্ষমতায় গিয়ে অসম্পূর্ণ সংস্কারগুলো নিয়ে কাজ করবেন ও জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেবেন। আগামীতে যেই ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লায় পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো নিজেদের না সামলালে জনগণই তাদের সামাল দেবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করারও আহ্বান জানান জামায়াত আমির। বলেন, যেন তেন নির্বাচন চায় না জামায়াত ইসলামী। এদিকে বিকেলে ফেনীতে দলটির সুধী সমাবেশে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচি নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। ইতোমধ্যেই ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করে নেই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। এটা দেওয়া হলো আপনাকে, কিন্তু এই সিটটা এটা আপনার নিজের নয়, এটা জামাতের সিট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে
জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট যে কোনো প্রার্থীকে ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে এখনও করছে, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা, বা কোনো চক্র, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে, নানান সংস্থার কোনো প্রেসারে কতটা সোজা থাকতে পারবেন। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা, এটা করতে গিয়ে যদি নির্বাচন এপ্রিলে হয় আমাদের আপত্তি নাই, যদি ফেব্রুয়ারিতে হয় তাও আমাদের আপত্তি নাই, যদি ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নাই। অতীত যে বন্দোবস্তের মধ্যে দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত বদল হবে, মৌলিক কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 2024-এর এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ অতটা মুখর না থাকলেও এদিনেও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ। কেমন ছিল গত বছরের 5 জুলাই? বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 5 জুলাই 2024 দিনটি ছিল শুক্রবার। ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরুলেও এখনও সুচিকিৎসা নিশ্চিত হয়নি বলে অভিযোগ আহতদের। তাদের দাবি পুরোপুরি সুস্থ না হলেও জোর করে দেয়া হচ্ছে ছাড়পত্র। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা। চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন তারা। 1 জুলাই থেকে এসেছে আরেক জুলাই। বছর পেরুলেও এখনও হাসপাতালের 4 দেয়ালে বন্দি সময় কাটছে অভ্যুত্থানে আহতদের। শনিবার সকালে তাদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির নেতারা। এ সময় নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন জুলাই যোদ্ধারা। সুচিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকার গড়িমাসি করছে বলে অভিযোগ তাদের। আমরা চাইছি আমাদের চিকিৎসা, দ্রুত চিকিৎসা। আমরা কর্মস্থলে যাই, আমার ফুলাফান যাতে রাস্তায় ভিক্ষা না করে। ভালো আছে এ বন্ধুই যে চিকিৎসা দিবে, এরকম কোন চিকিৎসা বর্তমান হয় না। সরকারের পক্ষ থেকে তো কেউ আসেই না, এবং আমাদের যারা দায়িত্ব নিয়েছিল জুলাই আগস্টে তাদের মনে হয় চেহারা 8 মাসও দেয়নি আর পর্যন্ত। আমরা কি জাতির কাছে বোঝা? এর আগে আমরা পেশেন্ট আসছিলাম 98 জন, ঠিক আছে, বর্তমানে পেশেন্ট আছি 10 জন। তার মানে কি 98 জন থেকে 10 জন, তার মানে 88 জন কি সুস্থ? তাদেরকে ঠিক আছে রিলিজ দিয়ে বাসায় পাঠা দেওয়া হয়েছে। ঠিক আছে, ঈদের টাইমে ডাক্তাররা বলছে এবং আমাদের হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাও ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে ঠিক আছে আমরা ঈদের পরে তোমরা যে সময় আসবা আমরা ঠিক আছে ভর্তি নিমু, কিন্তু ওনারা আর কোনো ভর্তি নেই। দেখেন আমার কত ভাই আছে, এই যে একটা ভাই। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। রাস্তায় নেমেছিল, সেই মানুষগুলো যখন দেখে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি, আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ, তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে আহতদেরকে বের করে দাও, তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি। আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের
যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। স্পষ্ট অভিযোগ তারা এই জিনিসটা দিয়েছে। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আরো সুস্পষ্টভাবে বলবে। আহতদের কেন বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলেও আশ্বস্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগস্টের প্রথম দিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। শনিবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। বলেন, রামপুরায় কার্নিশে ঝুলন্ত একজনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। এছাড়া দল হিসেবেও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার করার সুযোগ রয়েছে। সকালে রাজধানীর FDC-তে এক বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, বর্তমানে নিষিদ্ধ সত্তা হওয়ায় আওয়ামী লীগকে কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। শনিবার সকালে FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অংশ নিতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা। সুযোগ আছে সংগঠন হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করারও। ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে, সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে সহায়তা করলে সেটিও বিবেচিত হবে অপরাধ হিসেবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। এছাড়া নতুন করে সংবিধান লেখার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। 72-এর সংবিধান এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় আমরা মনে করি যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরো যুগোপযোগী করার সম্ভব আছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে 24, শিশুসহ নিখোঁজ অন্তত 25, জরুরি অবস্থা জারি। ভয়াবহ বিস্ময়কর দুর্যোগ আখ্যা ডোনাল্ড ট্রাম্পের। বিগত 15 বছরে দেশে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার তদন্ত করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর তেঞ্জগাঁওয়ে গণমাধ্যম কমিশনের সুপারিশ পর্যালোচনা অনুষ্ঠানের অংশ নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা তুলে ধরেন গণমাধ্যমের সমস্যা ও সংকটের কথা। এ সময় তারা সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার 4 মাস পর গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে পর্যালোচনার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। এ সময় বারবার ঘুরে ফিরে আসে মুক্ত সাংবাদিকতা উত্তরণের পথ। আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। বক্তারা বলেন, বিগত আমলে দলীয় পরিচয়ে দেয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। গণমাধ্যমকে অনেক সময় বাধ্য করা হয়েছে দলবাজি করতে। এজন্য লাইসেন্স ও ব্যবসা পলিসিতে পরিবর্তনের দাবি করেন তারা। গত শাসন আমলে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর মালিক, সাংবাদিক ইউনিয়নের কিছু নেতা তাদের সরকারের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতা, সাংবাদিকতাকে ব্যবহার করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের চেষ্টা, এই সমস্ত কারণে আমাদের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, যে পতন হয়েছে। একটি টেলিভিশনের লাইসেন্স নিতে হলে যিনি বিনিয়োগকারী তার নামেই লাইসেন্সটি হয়। যারা ওখানে চাকরি করতে যান শুধু চাকরিই করেন। এটিকে একটি মূল পার্থক্য, সেই পার্থক্যটা যদি দূর না হয় তাহলে আমরা টেলিভিশনগুলো কিন্তু মুক্ত হতে পারবো না। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে কমিশনের দেওয়া সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। 4 মাস পরে একটা পর্যালোচনা কমিশন যদি গঠন করা হয়, এটার বাস্তবায়ন কি আদৌ হবে? আমি সন্দিহান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার সম্পন্ন করেছে। গত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা। আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। এ সময় সাংবাদিকতার শুরুর বেতন ন্যূনতম 30,000 টাকা হওয়া দরকার বলেও মন্তব্য করেন শফিকুল আলম। যে নিচে আছেন তার তো একটা বেসিক ফ্লোর ওয়েজ থাকতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যে যাই বলুক, সরকার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মডেল মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। জেলা শহরের কাছে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের 4 তলা মডেল মসজিদটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা তিনি দিয়েছেন, সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় 1 ঘন্টার কর্মসূচিতে শোভাযাত্রা হলো, রাস্তার ধারে ছেটানো হলো মশার ওষুধও। কিন্তু কর্মকর্তারা চলে যাওয়ার পরই এমন তৎপরতায় নেমে আসে ঢিলে ঢালা ভাব। সকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এডিস মশার বিস্তার রোধে ওই অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থানীয়রা বলছেন, কেবল লোক দেখানোর জন্য নয়, মশক নিধনে নিয়মিত অভিযান দরকার। জনসচেতনতা বৃদ্ধি ও এডিসের প্রজনন স্থল ধ্বংসে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এই অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যেটির আওতায় প্রায় 150 মানুষের শোভাযাত্রা হলো। রাস্তার ধারে ছিটানো হলো মশার ওষুধ। সব মিলিয়ে কর্মকাণ্ড চলল ঘণ্টাখানেক। অভিযানে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি ও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এডিসের বংশবিস্তার রোধে এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নির্মাণাধীন ভবনে পানি যাতে না জমে সে আহ্বান জানান তারা। মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ
আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। অভিযানের সময় লক্ষ্মীবাজারে মশক নিধন কর্মীদের তোড়জোড় দেখা গেলেও কর্মকর্তারা চলে যাওয়ার পর কাজে ভাটা পড়ে, যেটিকে লোক দেখানো কাজ বলছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এমনটা না করে বরং নিয়মিত তদারকি ও মশক নিধন কার্যক্রম পরিচালনার দাবি তাদের। তবে সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিনিয়তই কাজ করছেন তারা। আজকে যেভাবে দিচ্ছে এভাবে কালকের থেকে দেখবেন যে আর কোনো খবর নেই। সচিব মহোদয় আসার দরকার নাই, যার কাজটা সে যদি সুপারভিশন করে তাহলে তো এই অবস্থাটার থেকে অনেক উন্নতি হবে। আজকে ভিক্টোরিয়াকে আইসা যেভাবে পরিষ্কার দেখলাম, এই পরিষ্কারটা মনে হয় 2-4 বছরের মধ্যেও আমি দেখি নাই। এত ময়লা আবর্জনা কোথায় যায়? রাস্তাঘাট আমরা যদি না করি পরিচ্ছন্ন করি, রাস্তাঘাট নোংরা হয়ে থাকবো। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসির কর্মকর্তাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বেতাগী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় শিশুটি। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29 জনে। নতুন করে আরও 66 জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন আছেন 227 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 181 জন চিকিৎসাধীন। চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3357 জনে। এখন পর্যন্ত মারা গেছেন 28 জন। সোমবারের মধ্যে তুলা আমদানিতে আগাম কর ও প্রতি কেজি সুতা উৎপাদনে নির্ধারিত কর প্রত্যাহার করতে হবে, অন্যথায় বন্দর থেকে কোনো তুলা খালাস হবে না বলে হুঁশিয়ার করেছেন ব্যবসায়ীরা। সকালে বিটিএমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। বাংলাদেশের টেক্সটাইল শিল্প ধ্বংসে ভারতের সুদূর প্রসারী পরিকল্পনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। দেশের সুতা শিল্প বন্ধ হলে 1 বছরের মধ্যে গার্মেন্টস শিল্পে তালা ঝুলবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা। রফতানি পণ্যের কাঁচামাল ঘোষণা দিয়ে সুতা আমদানি করলে সরকারকে দিতে হয় না কোনো শুল্ক, কিন্তু দেশীয় উদ্যোক্তা সুতার কাঁচামাল তুলা আমদানি করলেই দিতে হবে আগাম 2% আয়কর। এছাড়া অভ্যন্তরীণভাবে সুতা উৎপাদনেও প্রতি কেজিতে গুনতে হবে 5 টাকা। সরকারের রাজস্ব বিভাগের টেক্সটাইল খাত নিয়ে এমন শিল্প বিরোধী কর নীতির কারণে এ খাতের শাটডাউনের বিকল্প কোনো পথ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর এক অভিজাত ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংকটাপন্ন স্পিনিং খাতের বিশদ অবস্থা তুলে ধরেন তারা। বলেন, সোমবারের মধ্যে তুলা আমদানিতে 2% আগাম আয়কর প্রত্যাহার করতে হবে সরকারকে, তা না হলে বন্দরে তুলার পাহাড় জমবে। আমি ব্যাংকের ইন্টারেস্ট দিতে পারছি না, আমি ওয়েজেস দিতে পারছি না। আপনি যে আমাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিচ্ছেন, আপনার এটা অ্যাডজাস্টমেন্ট করার আপনার কি সেই মেকানিজম আছে? বিগত 50 বছরে আপনারা যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়েছেন সেটি কি আমাদের সাথে কখনো সমন্বয় করেছেন? সোমবারের মধ্যে এইটা প্রত্যাহার করেন, না হলে দেখবেন যে চিটাগং পোর্টে তুলা স্তূপ হয়ে যাবে, এই তুলা রিলিজ করতে পারবেন না। ব্যবসায়ীদের অভিযোগ, গত 5 বছর ধরে দেশের স্পিনিং শিল্প ধ্বংসের চেষ্টা করছে প্রতিযোগী দেশ ভারত। সরকার ভারতকে না দেশে উদ্যোক্তাদের সহায়তা করতে চায় তা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, সুদিন ফেরাতে না পারলে দেশের সুতা শিল্প বন্ধ হতে 2 মাস লাগলেও গার্মেন্টস শিল্প বন্ধ হতে সময় লাগবে মাত্র 1 বছর। আয় হলে কর দিতে কোনো সমস্যা নেই বলেও সরকারকে আশ্বস্ত করেন উদ্যোক্তারা। ক্যাপিটাল সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি শেষ, এখন বেতন দিচ্ছে বিহারে ওয়ার্কারদের ডাইরেক্ট, যাতে ওইখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে। এই দেশে যদি সুতা এবং কাপড়ের কলকারখানা বন্ধ হয়, এদেশে গার্মেন্ট শিল্প বন্ধ হবে। আমি বলে দিলাম 1 বছর সময় লাগবে। সব জায়গা থেকে ব্যবসা করা উচিত না, এটা সরকারের মডেলও হওয়া উচিত না। যেমন আপনি কি স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে ব্যবসা করবেন? আমরা সরকারের শত্রু না, আমরা মিত্র। আমরা যদি 2টা পয়সা লাভ হয় আমি সরকারকে দিতে আমার অসুবিধাটা কোথায়? প্রাক বাজেটে নানা বিষয়ে আলোচনা হলেও বাজেটে এর কোনো ইতিবাচক প্রভাব পড়ে না বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অল্প সময়ের ব্যবধানে 37টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, যা বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি BSREA। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ প্রকাশ করে প্রকল্পগুলো পুনর্বিবেচনায় নেওয়ার আহ্বান জানান সমিতির সভাপতি মোস্তফা আল মাহমুদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার এরই মধ্যে 55টি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করলেও অনাস্থার কারণে এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীরা তেমন অংশগ্রহণ করছে না। সংবাদ সম্মেলন থেকে নেট মিটারিং ও শুল্কায়ন জটিলতা দূর করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি সহ 11টি প্রস্তাব তুলে ধরা হয়।
পূর্বে 37টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এসব বাতিলকৃত প্রকল্প ইতিমধ্যেই $300 মিলিয়ন বিনিয়োগ করেছে। তাই বিএসআর এর পক্ষ থেকে আমরা এই বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। অনেক ক্ষেত্রে মাসের পর মাস লেগে যায় গ্রিড ইন্টারকানেকশন ও অনুমোদনের প্রক্রিয়ায়। আমরা চাই এই প্রক্রিয়া আরও স্বচ্ছ, সময় নির্ধারিত ও বিনিয়োগ বান্ধব হোক। যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে অবস্থায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি, দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অত্যাচারের কথা। আমরা এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে। এটি আরেকটি ষড়যন্ত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে। আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং সবাই যে যার মতো কথা বলছে, কোনো রকমের জবাবদিহিতা নাই। আমরা কি বলতে চাচ্ছি, তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা, সেটা আমরা বাদ বিচার করছি না। আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি, এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন? আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন? অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে, কয়েকটি দেশে আছে, কোথাও পরীক্ষামূলকভাবে আছে। সেই অনুপাত হলো 100টা দল যদি দাঁড়ায়, 1, 2, 3, 4 করে 100 নম্বর পর্যন্ত দিতে হবে। আপনি কাকে আগে চান, কাকে 2-এ চান, কাকে 3-এ চান। মাশাআল্লাহ, আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির বোধহয় 100 আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে। এখন 50 ছাড়িয়ে গেছে। গণতন্ত্রে বলে কথা। এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। 100 কতটা যেন দরখাস্ত দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, ড্রয়িং রুম হলো পার্টির অফিস, তারাও রেজিস্ট্রেশন চায়। আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয়। কিন্তু একটি দল, নতুন দল, ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি, তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে তারা নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। তাই বাবারা, নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয়। শুধু করবা না বললে কি হবে? কিভাবে করবে বললে আমরা না হয় পরামর্শ দেব। প্রথম থেকে তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। বাবারা, এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া।
শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, ছাত্রদল, যুবদলের কর্মীরা 422 জন, ক্ষেত্রমতে 700-র অধিক, বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পুরান ঢাকার ইমামবাড়া থেকে কাল বের হবে তাজিয়া মিছিল। এর আগেই হোসেনি দালান ইমামবাড়ায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। চলছে তাজিয়া মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতিও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানবীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকালকে পবিত্র আশুরা এবং পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান প্রতি বছরের মতো এবারও সেই দিনটি পালন করার জন্য নানা আয়োজন করেছে এবং এর মধ্যে ভক্ত তারা এসে উপস্থিত হয়েছেন এবং সারা দিনব্যাপী তাদের এই আনাগোনা কিন্তু আছে এবং তারা এখানে এসেছেন তাদের চাওয়া পাওয়া স্রষ্টার কাছে চাইতে এবং সাথে সাথে এই পবিত্র মহরম মাসের 10 তারিখে যে আশুরা পালন করার জন্য সেই প্রস্তুতিও এর মধ্যে সম্পন্ন হয়েছে এবং আজকে বাদ মাগরিব সন্ধ্যা নাগাদ একটি মিছিল এখান থেকে বের হবে এবং আগামীকালকে মূল আনুষ্ঠানিকতার শুরু এবং আগামীকালকে মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকাল 10টা নাগাদ রাজধানীর হোসেনি দালান থেকে একটি মিছিল, তাজিয়া মিছিল, সেটা বের হবে এবং এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেশ চোখে পড়ে গেছে এবং এই হোসেনি দালানের প্রবেশ মুখে এবং বের হওয়ার পথে দুই দিকেই তারা চেকপোস্ট বসিয়েছে এবং যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই প্রত্যেকজনকেই চেকপোস্টের মুখোমুখি হয়ে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের যে গিলাপ সেটিকে ঘিরে মূল আয়োজন এবং সেটিকে ঘিরেই তারা এখানে দোয়া প্রার্থনা করছেন এবং সেই দিনটিকে স্মরণ করছেন। কারবালার সেই প্রান্তরে যে ইয়াজিদের মুখোমুখি হয়ে যে যুদ্ধে পরাজিত হয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্য এখানে সবাই এসেছেন এবং কেউ কেউ রোজা পালন করছেন এবং এখানে তারা দোয়া মোনাজাত করছেন। তো এখন পর্যন্ত এই ছিল পুরান ঢাকার ইমামবাড়া থেকে সবশেষ তথ্য। পুরান ঢাকা থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অন্তত 25 শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যের কার্ভিল শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এটিকে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানির তোড়ে ভেসে যাচ্ছে সব, ডুবে আছে সড়ক মহাসড়ক, ভেসে গেছে বহু বাড়িঘর ও যানবাহন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টি। স্থানীয় গুয়াদালুপ নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ভয়াবহ এই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ হয় বেশ কয়েকজন মেয়ে শিশু। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পটি গুয়াদালুপ নদীর কাছেই ছিল, তবে বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আকস্মিক এ বন্যার পূর্বাভাস না থাকায় আগে থেকে কোনো সতর্কতা জারি করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানায় ভোর হওয়ার আগেই বেড়ে যায় বন্যার পানি, এমনকি মাত্র 45 মিনিটে 26 ফুট পানি বেড়ে যায়। এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়। বন্যা এত দ্রুত এসেছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। গাছের ওপর আটকে পড়া এবং নদীর স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে নেমে পড়েন শত শত উদ্ধারকর্মী। 14টি হেলিকপ্টার ও 12টি ড্রোন নিয়োজিত করা হয় উদ্ধার কাজে। বন্যার কারণে টেক্সাস অঙ্গরাজ্য ও এর আশপাশে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। একে ভয়াবহ ও বিস্ময়কর বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ।
এ পর্যায়ে খেলার খবর। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে প্রেমাদর্শা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাওহিদ হৃদয় এবং জাকের আলীর এই পার্টনারশিপটার উপর নির্ভর করছে বাংলাদেশ দলের আসলে টোটালটা কত হতে পারে। দুই ব্যাটসম্যান সেট হয়ে গেছেন উইকেটে। যে বিষয়টা বারবার আসলে বলা হয়েছিল যে ক্রিকেটার সেট হবেন তাকে আসলে ক্যারি করতে হবে ইনিংসটা, সেই জায়গা থেকে তাদের দুজন যদি এখন আসলে শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাহলে বাংলাদেশের জন্য একটা বড় স্কোর দাঁড় করানো সম্ভব হবে। শুরুর দিকের কথা যদি বলি, পারভেজ ইমন যার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে একটা পজিটিভ শুরু করেছিলেন, যদিও ইনিংসটা বড় করতে পারেনি, তবে আজকের দিনে কিন্তু 50 পেয়েছেন। তার অভিষেক হয়েছিল ওয়ানডেতে গত ম্যাচে। তানজিদ তামিম এই দুইজনই আসলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা ক্রিকেটার। তারা দুইজনই আসলে যে বিষয়টা মনে হচ্ছে যে একটু মানসিকভাবে চাপের মধ্যে থাকে, যেটা এর আগের ম্যাচে তানজিদ তামিমকে আমরা দেখছি 62 করে আউট হতে, আজকে পারভেজ ইমন 67 করে আউট হয়েছে। এই জায়গাটা আসলে কেমন যেন একটা ব্লক হয়ে আছে তাদের জন্য। তবে এই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই তারা কাজ করবেন, বড় ইনিংস খেলবেন। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তিনি আসলে লিটন দাসকে ড্রপ করেছেন এই ম্যাচে। 4 নম্বর পজিশনে প্রথম ম্যাচে খেলেছিলেন, তবে তার জায়গায় শামীম পাটোয়ারিও যে খুব বেশি একটা ভালো করতে পেরেছেন এমনটাও নয়। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কার প্রেমাদর্শা স্টেডিয়াম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। এখনও সংস্কার আলোচনার বাইরে অনেক বিষয়ে দাবি বিএনপির। যেন তেন নির্বাচন হতে দেবে না জামায়াত। আগস্টের প্রথম দিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, জানালো প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।